একটিমাত্র মামলার কারণে আজ ভারতের সংসদ সংবিধানকে ইচ্ছামতো পরিবর্তন করতে পারে না। সেই মামলার নাম কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা 1973। আজ আমরা জানবো এই মামলার ফ্যাক্টস কি ছিল, আদালতের সামনে কি প্রশ্ন উঠেছিল, দুই পক্ষ কি যুক্তি দিয়েছিল এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল। ঘটনার শুরু কেরালার এডনের মাঠ থেকে। এই ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ছিলেন স্বামী কেশবানন্দ ভারতী। কেরালা সরকার কেরালা ল্যান্ড রিফর্মস অ্যাক্ট প্রণয়ন করে, যার ফলে মাঠের কিছু জমি প্রভাবিত হয়। কেশবানন্দ ভারতী মনে করেন এই আইন তার সংবিধান প্রদত্ত অধিকার লঙ্ঘন করছে, তাই তিনি আর্টিকেল 32 এর অধীনে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেন। তিনি আর্টিকেল 14, আর্টিকেল 25, আর্টিকেল 26, তৎকালীন আর্টিকেল 19(1)(f) এবং আর্টিকেল 31 এর অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন। কিন্তু মামলাটি চলাকালীন সংসদ 24তম, 25তম এবং 29তম সংবিধান সংশোধনী পাশ করে। তখন মামলার গুরুত্ব সম্পূর্ণ বদলে যায়। সুপ্রিম কোর্টের সামনে মূলত তিনটি প্রশ্ন উঠেছিল। প্রথমত, সংসদ কি আর্টিকেল 368 এর অধীনে সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে? দ্বিতীয়ত, সংসদ কি মৌলিক অধিকারও সংশোধন বা সীমিত করতে পারে? এবং তৃতীয়ত, সংবিধানের কি এমন কোনো মৌলিক কাঠামো রয়েছে যা সংসদ পরিবর্তন করতে পারে না? আবেদনকারীদের পক্ষে নানি পালখিওয়ালা যুক্তি দেন যে সংসদের সংশোধনের ক্ষমতা থাকলেও সেই ক্ষমতার সীমাহীন নয়। যদি সংসদ সংবিধানের মৌলিক পরিচয় পরিবর্তন করে দেয়, তাহলে সংবিধানের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। অন্যদিকে রাজ্যের পক্ষে এইচ.এম. সিরভাই যুক্তি দেন যে আর্টিকেল 368 সংসদকে সংবিধানের সংশোধনের ক্ষমতা দিয়েছে, তাই সংসদের এই ক্ষমতার উপর আদালতের অতিরিক্ত সীমাবদ্ধতা আরোপ করা উচিত নয়। 24শে এপ্রিল 1973 সালে 13 জন বিচারপতির বেঞ্চ 7:6 সংখ্যাগরিষ্ঠতায় রায় দেয়। আদালত বলল, সংসদের সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে, অর্থাৎ সংসদ সংবিধান প্রায় সব ধারায় সংশোধন করতে পারে, কিন্তু সেই সংশোধনের মাধ্যমে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো ধ্বংস বা পরিবর্তন করা যাবে না। এই মামলাতেই প্রথমবার বেসিক স্ট্রাকচার ডক্টরিন প্রতিষ্ঠিত হয়। আদালত সম্পূর্ণ তালিকা না দিলেও সংবিধানের সর্বোচ্চ গণতন্ত্র, প্রজাতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, জুডিশিয়াল রিভিউ এবং ফেডারেলিজমের মতো নীতিগুলোকে সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃতি দেয়। 24তম সংশোধনীকে বৈধ ঘোষণা করে। 25তম সংশোধনীর প্রথম অংশকে বৈধ এবং দ্বিতীয় অংশকে আংশিকভাবে বৈধ বলে। 29তম সংশোধনীরও বৈধ বলা হয়, তবে 9 শিডিউলে থাকা আইন ও প্রয়োজনে বেসিক স্ট্রাকচার পরীক্ষার আওতায় আসতে পারে, এই নীতিও স্পষ্ট করা হয়। এই রায়ের সবচেয়ে বড় প্রভাব হলো সংসদের ক্ষমতা এবং সংবিধানের সুরক্ষার মধ্যে একটি ভারসাম্য তৈরি হয়। সংসদ সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু সংবিধানের মৌলিক পরিচয় নষ্ট করতে পারে না। পরবর্তী মিনার্ভা মিলস, ইন্দিরা গান্ধী ইলেকশন কেস, এস.আর. বোমাই এবং আই.আর. কার্লো সহ বহু গুরুত্বপূর্ণ মামলায় এই বেসিক স্ট্রাকচার ডক্টরিন অনুসরণ করা হয়েছে। তাই কেশবানন্দ ভারতী মামলাকে ভারতীয় সাংবিধানিক আইনের টার্নিং পয়েন্ট বলা হয়। সংক্ষেপে, এই মামলার স্বামী কেশবানন্দ ভারতী তার ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য আদালতে গিয়েছিলেন, কিন্তু সেই মামলার রায় শুধু তার মামলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি এমন একটি সাংবিধানিক নীতি প্রতিষ্ঠা করে যা আজও ভারতের সংবিধানের মৌলিক কাঠামোকে সুরক্ষা দিয়ে চলেছে। পরের ভিডিওতে আমরা বেসিক স্ট্রাকচার ডক্টরিন নিয়ে আলোচনা করব। বেসিক স্ট্রাকচার আসলে কি, কোন কোন নীতি এর অন্তর্ভুক্ত এবং সময়ের সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট কিভাবে এই তালিকাকে বিস্তৃত করেছে, সবকিছু সহজ বাংলায় জানবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো।